গুড মর্নিং। তাহলে তোমরা ট্রেজার উইদিন এই গল্পটার আগের দিন যে অবধি পড়িয়েছিলাম আজকে তারপরের থেকে পড়াচ্ছি। তোমরা পেজ নাম্বার 26 বের করো। However, later one sentence spoken to me by my principal changed my life. যাও পরবর্তীতে একটি মাত্র কথায় একটা বাক্য যেটা বলা হয়েছিল আমার স্কুলের প্রিন্সিপালের দ্বারা, যেটা আমার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছিল। তার মানে পরবর্তীতে আমাকে প্রিন্সিপাল একটা কথা বলেছিল, সেই কথাটাই আমার জীবনটাকে টোটালি পরিবর্তন করে দিয়েছিল। When I approached my 11th standard, যখন আমি 11th স্ট্যান্ডার্ড, একাদশতম স্ট্যান্ডার্ড, যাতে 11 ক্লাস আমরা যাকে বলি 11, তখন যখন আমি উঠলাম 11-এ, অ্যাপ্রোচড, দেখো approached means proceeded. When I proceeded 11th standard, the principal called me and said, তখন একদিন প্রিন্সিপাল সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন, লুক হিয়ার স্যার, যে এসো শোনো আমার কথা। I have been seeing you from day one. সে প্রথম দিন থেকেই আমি কিন্তু তোমাকে খেয়াল রাখছি বা তোমাকে দেখছি। আমি ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছেলে, ভালো ছাত্র। বাট ইউ নেভার স্টাডিড, কিন্তু তুমি পড়াশোনা করো না। তুমি একজন ভালো ছাত্র হওয়া সত্ত্বেও তুমি কিন্তু পড়াশোনা একদম করো না। আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইউ টিল টুডে, আজকে পর্যন্ত হয়তো আমি তোমার প্রতি খেয়াল রাখছি। নাও আই ক্যান নো লঙ্গার টেক কেয়ার অফ ইউ, সো ইউ ডু ইট ইয়োরসেলফ, কিন্তু এরপর থেকে হয়তো তোমার প্রতি আমি খেয়াল রাখতে পারবো না। এই জন্য তোমার কাজ তোমাকে নিজেকেই করতে হবে, তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সেইটাই প্রিন্সিপাল সাহেব ডেকে হাফিজ কন্ট্রাক্টরকে বলল। হি টক টু মি ফর 5 মিনিটস, সে আমার সঙ্গে জাস্ট 5 মিনিটস, মাত্র 5 মিনিট কথা বলেছিল সে আমার সঙ্গে। ইউ ডোন্ট হ্যাভ ইউর ফাদার, তোমার বাবা বেঁচে নেই। ইউর মাদার হ্যাজ ওয়ার্কড সো হার্ড টু ব্রিং ইউ আপ, তোমার মাই কঠোর পরিশ্রম করে চলেছে তোমাকে লালন পালন করার জন্য। তাহলে এখানে দেখো, ব্রিং ইউ আপ, ব্রিং আপ, এটা একটা ফ্রেজাল ভার্ব বলা যেতে পারে। এর অর্থ হলো লালন পালন করা, রেয়ার হয়, বা নারিশ, NOURISH বলা যেতে পারে। তাহলে নারিশও হয়, রেয়ারও হয়। তাহলে তোমার মা কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে মানুষ করার চেষ্টা করছেন। অ্যান্ড পেইড অল ইউর ফিজ অল দিস ইয়ার্স, বাট ইউ হ্যাভ অনলি প্লেড গেমস, এবং তোমার সারা বছরের যে মাইনেটা সেটাও তোমার মা প্রদান করছেন বা তোমার মা দিচ্ছেন, অথচ তুমি পড়াশোনা না করে রাত দিন খেলাধুলা করে সময় কাটিয়ে দিচ্ছ। Now you should rise to the occasion and study. এখন তোমাকে rise to the occasion mean prove yourself. এখন কিন্তু তোমাকে নিজেকে প্রমাণ করার সময় এসেছে। and study, পড়াশোনা করো। যে এই যে হেডমাস্টার যে কথাটা তাকে বললেন, এবং এইটা যেন তার মধ্যে একটা মানে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল, সে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং তাই তাকে বলছে যে এখন কিন্তু তোমাকে নিজেকে একটু প্রমাণ করতে হবে। তোমার মা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, অর্থাৎ তোমাকে কিন্তু রীতিমতো মন দিয়ে এবার পড়াশোনা করতে হবে। আই ইউজ টু বি আ ভেরি গুড স্পোর্টসম্যান, আমি কিন্তু বরাবরই খুব ভালো একজন খেলোয়াড় ছিলাম। আই হ্যাড বিন দ্য সিনিয়র চ্যাম্পিয়ন ফর সো মেনি ইয়ার্স, যে বহু বছর ধরে আমি কিন্তু ছিলাম সিনিয়র চ্যাম্পিয়ন। অ্যান্ড আই অলসো ওয়াজ দ্য ক্রিকেট ক্যাপ্টেন, এমনকি যে ক্রিকেট দল আছে সেই দলের ক্যাপ্টেন, অধিনায়কও আমি ছিলাম। আই ইউজ টু প্লে এভরি গেম, আমি প্রায় সব খেলাই খেলতাম। বাট দ্যাট ইয়ার আই ডিড নট স্টেপ আউট অন টু দ্য ফিল্ড, কিন্তু ওই বছরে আমি কিন্তু একবারও মাঠে পদার্পণ করিনি, একবারও খেলতে যাইনি। আই উড গো ফর প্রেয়ার্স
আমি প্রার্থনায় যেতাম, অ্যান্ড অল আই ডু ওয়াজ ইট অ্যান্ড স্টাডি। আমি যে কাজ করতাম সেটা হলো মাত্র দুটো কাজ আমি করতাম, একটা হলো খাওয়া এবং পড়া। তার মানে খাওয়া এবং পড়া এই ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। আই নর্মালি ইউজ টু কপি অ্যান্ড পাস। আমি সাধারণত কী করতাম, যে নকল করে পাস করতাম। বাট আই রিয়েলাইজড দ্যাট, কিন্তু এখন আমি এইটা অনুধাবন করলাম যে once I was in SSC I could not do that. যখন আমি এসএসসিতে পড়তে লাগলাম তখন আমার মনে হলো যে এইটা আমি আর করব না, তার মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে এসএসসি দেখো, এটা শর্ট ফর্মে লেখা আছে এসএসসি, এটা হলো সিনিয়র সেকেন্ডারি ক্লাস, যাকে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি। এসএসসি মানে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, সিনিয়র সেকেন্ডারি ক্লাস হয় সিনিয়র যেটা সিনিয়র সেকেন্ডারি ক্লাস করে বলা হচ্ছে। এই এসএসসিতে যখন সে পড়তে লাগলো, আই কুড নট ডু দ্যাট, তখন কিন্তু সেইটা আর করলো না। কোনটা? যে কপি করা বা চিটিং করা, যেটা বা নকল করা, এইটা কিন্তু করলো না। When I got a second class 50% in my SSC, my principal said, তাহলে যখন আমি দ্বিতীয় শ্রেণী নিয়ে এসে পাশ করলো এসএসসিতে, সেটা তোমার 50% মানে 50% নম্বর পেয়ে সে এসএসসি পাশ করলো। এটাকে সিনিয়র সেকেন্ডারি ক্লাস বা এসএসসিটাকে আমরা বলতে পারি সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই যে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেটটা সে পেলো, এখানে কিন্তু সে 50% নম্বর পেয়েছিল। এই সময় প্রিন্সিপাল কি বললেন, সন কনসিডার ইয়োরসেলফ অ্যাজ হ্যাভিং গট আ ডিস্টিংশন, যে তুমি 50% পেয়েছো, মানে তুমি এইটাকে তুমি ভাবতে পারো যে তুমি ডিস্টিংশন পেয়েছো। ডিস্টিংশন মিনস, ডিস্টিংশন হলো বিশেষ এক ধরনের এটা সম্মান, ডিস্টিংশন বিশেষ করে হায়ার মার্কস এর ক্ষেত্রে এটা ধরা হয়। ডিস্টিংশন এটাকে সংক্ষেপে লেখা হয়, সার্টিফিকেটে অনেকে লেখা হয় ডিএ, ডিস্টিংশন। তার মানে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পেলে তখন এই ডিস্টিংশন বলা হয়। জেনারেলি তোমার ধরো 75% থেকে 84% পেলে সেটাকে আমরা ডিস্টিংশন বলতে পারি। আবার হাই ডিস্টিংশন বলা হয় এর উপরে যখন পায়, হাই ডিস্টিংশন। হাই ডিস্টিংশন যখন এর উপরে পাবে, 84 অবধি হলো ডিস্টিংশন, 84 এর পরে, তারপরে 85 থেকে 100% এইটাকে যদি পাই তখন আমরা হাই ডিস্টিংশন বলে এইটাকে আমরা এইচডি লিখতে পারি। তাহলে 75 থেকে 84 আমরা ডিস্টিংশন বলতে পারি, 85 থেকে 100% পেলে সেটাকে আমরা হাই ডিস্টিংশন বলতে পারি। কিন্তু 74% পর্যন্ত যদি পাই, তার মানে 75 এর নিচে যদি হয় তখন সেটাকে বলা হয় ক্রেডিট, CREDIT, এইটাকে লেখা হয় CR। এইভাবে বিভিন্নভাবে লেখা হয়। 75 এর নিচে পেলে এটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দেখা যায়, 65 থেকে 74 এরকম, 65 থেকে 74 এরকম পেলে তখন এটা 65 থেকে এরকম একটা পার্সেন্টেজ করা হয়, এইটাকে বলা হচ্ছে ক্রেডিট, CR। তারপর 75 থেকে 84 ডিস্টিংশন, DL। হাই ডিস্টিংশন 85 থেকে 100%, এটাকে বলা হচ্ছে এইচডি। তাই বলছে তুমি 50% পেয়েছো দ্বিতীয় শ্রেণীর নাম্বার, এটা বলা হচ্ছে সেকেন্ড ক্লাস নাম্বার। এইটাকে তুমি ডিস্টিংশন বলতে পারো, কারণ যে পড়াশোনা মোটে করতো না, যে পাস করবে কিনা ঠিক নেই, এবং সে যদি খুব ভালোভাবে 50% পেয়ে পাস করে, তাহলে এইটা তার কাছে ডিস্টিংশনের সমান। দিস ইজ মাই মেমোরি অফ মাই স্কুল ডেজ। তাই বলছে এইটাই হলো আমার বিদ্যালয় জীবনের, সেখানে পড়াশোনা করাকালীন আমার যে সমস্ত স্মৃতি, যেটুকু মনে আছে সেইটাই এইটা বললাম। আই ডিড লটস অফ আদার থিংস, আমি অন্যান্য কাজও করেছিলাম, অন্যান্য জিনিসও করেছিলাম। সি অ্যাজ ফার অ্যাজ মাই থিংস আর কনসার্ন আই কান্ট রিমেম্বার, যদি আমার এই কাজ সম্পর্কে যদি এখানে বলা হয় তাহলে বলতে পারি যে আমি কিছুই মনে করতে পারি না। আই ফরগেট থিংস ভেরি ইজিলি, কারণ আমি খুব সহজেই সব কিছু ভুলে যাই। টু রিমেম্বার, যদি আমার মনে করতে হয়, আই হ্যাভ টু সি থিংস অ্যাজ এ ফটোগ্রাফ, যে কোনো কিছু যদি আমাকে মনে করতে বলা হয়, যদি ওকে পড়তে বলা হয়, তাহলে সব কিছুকে দেখে আমি যেন একটা ফটোগ্রাফ হিসাবে এইটাকে দেখি, একটা আলোকচিত্র হিসাবে, একটা ফটো হিসাবে আমি দেখে নিই।
আই রিড আ বুক অ্যান্ড আই ক্যান রিমেম্বার দ্য ম্যাটার অ্যাজ এ, আমি একটা বই পড়ি এবং সব জিনিসটাকে আমি না বুঝে মানে ওইটাকে জাস্ট একটা ফটোগ্রাফ হিসাবে ধরে নিয়েই আমি ওইটাকে মনে করি, বাট নট থ্রু মাই মাইন্ড, কিন্তু মন থেকে ওইটা কিন্তু আমি করি না, মানে পুরো একদম বুঝে জিনিসটা কি বলছে সেটা আমি বুঝি না, জাস্ট মানে ঠোঁটস্থ করা, টানা দেখে মুখস্থ করা যাকে বলা হয়, ঠিক ছবির মতো জিনিসটাকে সে এইটাকে মনে রেখে দেয়, কিন্তু ভিতরে তার ম্যাটারটা কি বলছে এটা যদি বলা হয় তাহলে কিন্তু সে বলতে পারবে না। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, ঠিক এইভাবে এইটা আমার উপরে কাজ করে। তারপর বেলা রাজা তারপর বলছে বিয়ার, when you are in school and you are doing badly, did the teachers pull you up and how did you feel? বলছে তুমি যখন স্কুলে যেতে এবং এরকম কোন খারাপ ফল করছিলে বা তো এরকম যখন অবস্থা ছিল তখন শিক্ষক মহাশয়রা কি তোমাকে তিরস্কার করতো না, বা যখন করতো তিরস্কার তখন তোমার কি অনুভূতি হতো? তাহলে এখানে বলছে দেখো পুল আপ, এটাও একটা আমরা ফ্রেজাল ভাব বলতে পারি যে পুল আপ মিনস কি, পুল আপ তিরস্কার করা যাকে বলা হয়, এটাও একটা কিন্তু ফ্রেজাল ভাব, এটা পুল আপ में स्कोल्ड में তিরস্কার। তারপর হাফিজ কন্ট্রাক্টর বলছে আই নেভার ফেল্ট এনিথিং অন বিং পুলড আপ, যখন আমাকে তিরস্কার করা হতো আমি কিছু মনে করতাম না, আই ইউজ টু বি সো ইন্টারেস্টেড ইন প্লেইং, কারণ আমি একটা জিনিসের প্রতি আমার শুধু আকর্ষণ বা আগ্রহ ছিল, সেটা হলো খেলা। আই উড রিসিভ আ ক্যানিং এভরি উইক, প্রত্যেক সপ্তাহে আমাকে মারা হতো বা আমি মার খেতাম, ক্যান মানে বেদ আর ক্যানিং মানে বেদ দিয়ে মারা। বেলা রাজা তখন বলছেন when you knew that you had incurred the wrath of your teacher by not doing your homework or by behaving badly, when you knew you would get a caning, what was the state of your mind? তাকে প্রশ্ন করছে আবার যে যখন তুমি এরকম টিচারদের মনে একটা, এখানে incurred the wrath of your teacher, এখানে মানেটা দেখো made your teacher furious, যে টিচার যখন খুব রেগে যেত, অগ্নিমূর্তি হওয়া, যখন ক্রোধ জন্ম নিত শিক্ষকদের মনে, কারণ সে যখন হোমওয়ার্ক করতো না বা সে তার খারাপ আচরণের জন্য, ব্যাড বিহেভিয়ারের জন্য, তখন যে তুমি যখন জানতে যে এবার তোমার মার খাওয়ার একটা সম্ভাবনা আছে বা তোমাকে মারা হতে পারে, তখন তোমার মনের অবস্থাটা কি ছিল? তাহলে এখানে ইনকার্ড দ্য র্যাথ অফ ইউর টিচার, তার মানে কি মেড ইউর টিচার ফিউরিয়াস। আচ্ছা তোমরা আলাদা করে মানেটা করি যে ইনকার্ড এর প্রেজেন্ট টেন্সে যেটা হয় ইনকার, আমরা এখানে করতে পারি। এবার ইনকার মানে ক্লক বলা যেতে পারে, CLOG। আর আছে র্যাথ, WRATH, র্যাথ এর বাংলাটা হলো ক্রোধ যাকে বলা হচ্ছে, রাগ, অ্যাঙ্গার। তাহলে এই জন্য আক্ষরিক মানে, আর এটাকে একসঙ্গে ধরে আমরা মানেটা করবো ইনকার্ড দ্য র্যাথ অফ ইউর টিচার, তারপরে মেড ইউর টিচার ফিউরিয়াস।